সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই হলো কপিল মুনির মন্দির। সমুদ্র স্নান চলছে এখন পুণ্যার্থীদের মধ্যে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজকের বেরিয়ে পড়লাম আবার একটা নতুন জার্নির উদ্দেশ্যে। আজকের আমরা যাচ্ছি গঙ্গাসাগর। থাম্বনেল থেকে আশা করি বুঝেই গেছেন। আর এই আমাদের পেছনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে লোকাল। ফার্স্টে যাব আমরা এখান থেকে ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার থেকে আমাদের ক্রুজ আজকের গঙ্গাসাগর অব্দি আমাদের নিয়ে যাবে। আর আমাদের সঙ্গে যাবেন আপনারা। যথারীতি আমাদের কমিটমেন্ট আপনাদেরকে সমস্ত জায়গা সঙ্গে সঙ্গে ঘুরে দেখানো। আর এই আমাদের যাত্রা আরম্ভ হবে এই ধরুন 6:30টার সময় ট্রেন ছাড়বে। 6:24 এখান থেকে ডায়মন্ড হারবার লোকাল। এখানে অনেকগুলো ডায়মন্ড হারবার লোকাল আছে। সকাল ভোর 5টা থেকে আরম্ভ হয়ে যায়, 4:30 5টা থেকে আরম্ভ হয়ে যায়, রাত 11টা 11:30 অব্দি চলে। তো সেই ইনফরমেশন পরে দেবো, আগে বলে নিই আমরা এখন এই পেছনে আমার ট্রেন দাঁড়িয়ে রয়েছে ডায়মন্ড হারবার লোকাল। এই ট্রেনে করে আমরা যাব ডায়মন্ড হারবার স্টেশন। ডায়মন্ড হারবার স্টেশন যেতে আমাদের সময় নেবে 1.5 ঘন্টা মতো। সেখান থেকে অটো করে ফেরিঘাট, ডায়মন্ড হারবার ফেরিঘাট, এবং সেখান থেকে ক্রুজে উঠবো আমরা। সবটাই দেখাবো, আজকের সঙ্গে থাকুন। তাহলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। ট্রেন ছেড়ে দিল অন টাইম। শিয়ালদার সাউথ সেকশন থেকে ডায়মন্ড হারবার গামী অনেকগুলি লোকাল ট্রেন চলে। প্রায় সকাল 4টে থেকে নিয়ে রাত্রির 10টা 10:30 অব্দি লোকাল ট্রেনগুলি চলে। ভাড়া পড়ে মাত্র 15 টাকা জন পিছু। নেমে পড়লাম ডায়মন্ড হারবার স্টেশনে। বেরিয়ে এবার টোটোর সন্ধানে ওখানে যাচ্ছি। টোটো করে যেতে হবে ডায়মন্ড হারবার ফেরিঘাট। চলুন টোটো অব্দি, তারপর দেখাচ্ছি। স্টেশন থেকে বেরিয়ে টোটো পেয়ে গেলাম। টোটো থেকে এখান থেকে 1 কিলোমিটার মতো, পুরো 1 কিলোমিটার আছে। তো 10 টাকা করে দুজনের পড়ছে, 20 টাকা। স্টেশন থেকে বেরিয়ে টোটো পাবেন। হার্ডলি একটুখানি 1-2 মিনিটের রাস্তা। আর যদি কেউ হেঁটে কভার করবো মনে করেন, অবশেষে পৌঁছে গেলাম আমাদের ডায়মন্ড হারবার। আই লাভ ডায়মন্ড হারবার জেটি ঘাট। এখান থেকেই আমাদের আজকের ক্রুজের শুরু। আমাদের বোর্ডিং টাইম 9টা, ক্রুজ ছাড়বে 9:30। যাবতীয় ইনফরমেশন ডিটেলস আমি স্ক্রিনেও দিয়ে দেবো, আপনাদেরকে জানিয়েও দেবো। স্কুলে আগে ক্রুজে উঠি, তারপর রবিবার দিন এটা 9:30, অন্যান্য দিন বোধহয় সম্ভবত এটা 11:30। আমি আই উইল মেক ইট কনফার্ম। আমি যখন ক্রুজে উঠবো আই উইল মেক ইট। এত সুন্দর লাগছে, এত দারুণ লাগছে। আমি জানি না কতটা কভার করতে পারছি। ওই দাঁড়িয়ে আছে আমাদের, ওইখানে দাঁড়িয়ে আছে অসপ্রের আমাদের ক্রুজ, যেটা কলকাতা থেকে ছাড়ে বাবুঘাট থেকে। আর আমাদের এখান থেকে ডায়মন্ড হারবার থেকে এটা ছাড়ছে, ডায়মন্ড হারবার জেটি থেকে এখান থেকে ছাড়ছে 9:30 থেকে। তো যাই হোক, আমরা একটু আগেই পৌঁছেছি। ঠিক এই জেটির ঠিক উল্টো দিকেই দেখবেন অনেক দোকান। এখানে লুচি, আপনার পেটা পরোটা থেকে নিয়ে ছেঁড়া পরোটা যেটাকে বলে, তাকে পিটিয়ে একদম ছিঁড়ে একেকার করে দেয়। সেই পরোটা থেকে নিয়ে লুচি থেকে মুড়ি থেকে সবকিছু এখানে পেয়ে যাবেন টুকটাক জলখাবার হিসেবে। কিরম? এই দোকান পরপর এখানে অনেকগুলো দোকান আছে। আবার দিদি কি বলছেন? মাছ ছবি তুলে পাঠিয়ে দেয়। পরপর অনেকগুলি দোকান আছে জাস্ট এই জেটির ঠিক উল্টো দিকে, যেখান থেকে ক্রুজ ছাড়বে তার ঠিক উল্টো দিকে।
এটা হলো ইকোনমি ক্লাস। এখানে ভাড়া পড়বে আপনার 698। এই যে সিটগুলো দেখছেন, সিট নাম্বারগুলো, আপনারা যখন অনলাইনে বুকিং করবেন তখন আপনারা যাতে একদম প্রপার জানলার ধারটা পান। নাহলে দেখুন জানলা, দুটো জানলার মাঝখানে যে বিটটা রয়েছে না, ওটা অনেকগুলি জানলার সামনে চলে আসছে, যেটাকে খুব অসুবিধাজনক। তাই জন্য আপনাদেরকে ওই সিট নাম্বারগুলো আমি দেখিয়ে দিয়েছি। বাথরুমটা একবার দেখে নিই। পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, পরিষ্কারই হবে, ছোট্টর ওপর, একদম খুব সামান্য ছোট্টর ওপরে, কিন্তু পরিষ্কার পুরো বাথরুমটা। আচ্ছা, সমস্ত ক্রুজটার মধ্যে কিন্তু 3খানা বাথরুম আছে। বাথরুমগুলি তিনটেই পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওই এসি ডাক্ট দেখা যাচ্ছে, এখানে লাইফ সেভিং জ্যাকেট প্রত্যেকটা সিটের মাথায় প্যাসেঞ্জার ওয়াইজ লাইফ সেভিং জ্যাকেট রাখা রয়েছে। আর এই যে আপনাদেরকে বললাম, যেমনি সিট নাম্বারগুলো আমি একদম পুরো ভালোভাবে মেনশন করে দিই, যাতে আপনারা যখন টিকিট কাটবেন অনলাইনে আপনাদের জানলার ধারটা পেতে কোনো অসুবিধা না হয়। ওটা 10 টাকা করে কিনে নিতে হবে, পয়সা দিয়ে দিতে হবে। পিছিয়ে এক্সিকিউটিভ। এবার আমরা দেখতে চলেছি এই এক্সিকিউটিভ পোর্শনটা। এটা হচ্ছে এক্সিকিউটিভ পোর্শন। এর ভাড়া পড়বে 898, 898 টাকা। এটা হচ্ছে একদম ফ্রন্ট সাইড এক্সিকিউটিভ পোর্শন। এখানেও লাইফ জ্যাকেট, সিট নাম্বারগুলো আমি স্পষ্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেরকম বললাম আপনাদের টিকিট কাটতে যাতে সুবিধা হয়। মেরি ক্রিসমাস পারপাস সাজানো রয়েছে। প্রিমিয়াম আর ইকোনমির মধ্যে খুব বিশাল তফাৎ নেই। তফাৎটা হলো ইকোনমিতে আওয়াজটা একটুখানি বেশি হয়, আর ওভারঅল ঠিকই আছে। চলুন এবার আমরা আপার ডেকটা একটু দেখে নিই। আপার ডেকের এইটা হচ্ছে প্রিমিয়াম, আর এটা হচ্ছে ওপেন ডেক। ওপেন ডেকটা শীতকালে কিন্তু বেশ দারুণ লাগে, বেশ মিঠে রোদটা গায়ে মাখতে মাখতে। এই যে আপনাদের বলছিলাম না ইঞ্জিনের আওয়াজ, এই ইঞ্জিনটার প্রবল আওয়াজ, যেটা আপনারা এতক্ষণ ধরে পাচ্ছিলেন, এই ইঞ্জিনটার আওয়াজ। যাকে তো এই ওপেন ডেকে মিঠে রোদটা গায়ে মাখতে মাখতে দারুণ কিন্তু লাগছিল, দারুণ লাগছিল। মানে আপনার নিচের পোর্শনের থেকে ওপরের এই পোর্শনটা কিন্তু আমি প্রেফার করব। সেখানেও ওপেন ডেকের আপনার প্রাইস পড়ছে 698, আর আপার ডেকের যে অংশটা ঢাকা রয়েছে, যেটা মাথায় শেড দেওয়া রয়েছে, সেটার প্রাইস পড়ছে 898। ওই যে দেখছেন, ওটা হচ্ছে ঘোড়ামারা দ্বীপ। এটাও কিন্তু বেশ জনবহুল দ্বীপ ছিল একটা সময়, কিন্তু আজকের কালের নিয়মে নদীর গ্রাসে বলুন বা সমুদ্রের গ্রাসে যাই বলি না কেন, এর অধিকাংশটাই জলের তলায়।
মানে ভাঙনটা প্রচন্ড তীব্রভাবে হয়েছে। দেখুন কিরম ভাবে ভাঙনটা হয়েছে, যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। প্রবল ভাবে ভাঙন হয়েছে। এই আইল্যান্ডটার অধিকাংশ অংশটাই কিন্তু আজকে জলের তলায়, না হলে এটাও একটা খুব জনবহুল দ্বীপ ছিল। যাওয়ার প্যাসেজটা যেহেতু খুব ছোট, খুব সাবধানে আস্তে আস্তে নামতে হবে। খুব ধীরে ধীরে সাবধানে আস্তে আস্তে সবাই নামছে। চলুন লঞ্চ থেকে নেমে কথা হবে। অবশেষে ক্রুজ থেকে নামলাম এবং নেবে এই রাস্তা ধরে আছে। আরেকটা কথা বলে দিই, ক্রুজ থেকে নামার সময় কিন্তু খুব সাবধানে নামতে হবে। মানে একদম মানে যা প্যাসেজটা খুব ন্যারো, মানে সাবধানে নেবে। এই রাস্তা ধরে সোজা আমরা অটো স্ট্যান্ডের দিকে যাব। অটো করে যাব কপিল মুনির আশ্রম, তাই তো? গঙ্গাসাগর কপিল মুনির আশ্রম। কি চমৎকার লাগছে, হয়তো পুরোটা দেখাতে পাচ্ছি না কারণ কুয়াশার কারণে। চলে যাচ্ছ, সিট খালি চলে যাবো, গাড়ি রিজার্ভ করে কুয়াশার কারণে দেখাতে পাচ্ছি না। চলুন এবার আমরা নেবে আমরা ওখান থেকে ম্যাজিক গাড়ি বা অটো করে আমাদেরকে যেতে হবে কপিল মুনির আশ্রম বা গঙ্গাসাগরের পোর্শনে। তো ওই স্পটে যাওয়ার জন্য আপনাদের মোটামুটি ভাড়া পড়বে ধরে রাখুন 50 থেকে 60 টাকা। কিন্তু এই ভাড়াটা কিন্তু ওরা আপনাদেরকে 300 350 টাকা অবধি বলবে মাথা পিছু। সেটাকে আপনাকে তুমুল বার্গেনিং করতে হবে এবং সেটা 50 থেকে 60 টাকায় নামিয়ে আনতে হবে। এটা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাকে শেয়ার করলাম। কচুবেড়িয়া ঘাট বা এলসিডি ঘাট থেকে আপনাকে এই গঙ্গাসাগরের এই পোর্শন অবধি আসতে 30 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। এবার এখান থেকে টোটো করে আপনাকে যেতে হবে স্নানঘাট বা কপিল মুনির আশ্রমে। সেখানে আমরা টোটো করে এখানে ভাড়া নিয়ে যাব। এখানে মানিকবাবু পুরো অ্যারেঞ্জমেন্টটা করে, আপাতত দেখছেন। এখানে আসলে ওনাকে দেখতে পাবেন অতি অবশ্যই, উনি আসছেন। এইখানে হচ্ছে টোটো স্ট্যান্ড। এই টোটো আপনাকে ওই ঘাট ঘুরিয়ে আবার এইখানেই ছেড়ে দিয়ে যাবে। এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে এই স্পট থেকে কপিল মুনির আশ্রম বা স্নানঘাট 1 কিলোমিটার মতো রাস্তা। সেটা আপনাদের এই টোটো করে ওখানে যেতে হবে এরম বাধ্যবাধকতা নেই। আপনারা মনে করলে হেঁটেও যেতে পারেন, কিন্তু টোটোতে গেলে আপনাদের ভাড়া পড়বে প্রায় 300 থেকে 350 টাকা। এবার ওটা বার্গেনিং করে যতটা কমাতে পারেন। কেটে এই টোটো চললো স্নানঘাট কপিল মুনির আশ্রম। সেজে উঠছে গঙ্গাসাগর। অস্থায়ী ক্যাম্প তৈরি হচ্ছে এখানে পরিষেবা দেওয়ার জন্য। থাকা, খাওয়া, জল থেকে নিয়ে মেডিকেল ট্রিটমেন্ট থেকে নিয়ে সব রকমের পরিষেবার জন্য গঙ্গাসাগর সেজে উঠছে। আপনারা আসুন এবং দু চোখ ভরে উপভোগ করুন। কি সুন্দর রাস্তাটা দেখুন, রাস্তা কিন্তু সেজে উঠেছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, সুন্দর। টোটো করে যেতে যেতে এই দাদার সঙ্গে অনেক গল্প হচ্ছে। এবার একটা সুন্দর কথা বললেন উনি, এই রুটেতে, এই গঙ্গাসাগর রুটে 280টা টোটো চলে, জানেন তো? এবার এই 280 জন টোটো যারা চালান তারা সারাদিন যা ভাড়াই কাটুক না কেন, সারাদিন পর রাত্রির বেলা এসে সেই পয়সাটা সমান ভাগে নিজেদের মধ্যে ভাগ করা হয়। কলকাতা কেন, ভারতবর্ষ কেন, পৃথিবীর বুকে বোধহয় এই প্রথম কোনো
রুট দেখলাম বা শুনলাম যেখানে এইভাবে সমানভাবে রাত্রিবেলা ভাগ করা হয়। দেখুন দুদিক কিরম সুন্দর করে সেজে উঠেছে, রাস্তা যাওয়ার দুদিক, মন্দিরে যাওয়ার দুদিক সুন্দর করে সেজে উঠেছে। এখনো সাজানো হচ্ছে রাস্তায় ক্যাম্প দিয়ে। এই যে আমরা এখন যাচ্ছি সাগরের দিকে। আমরা যাচ্ছি সাগরের দিকে, ওখানে গায়ে অন্য জল ঠেকিয়ে তারপর মন্দিরের দিকে আসবো। আমাদের দেশের গর্ব আর্মি ক্যাম্প দেখুন কিরকম সারিবদ্ধভাবে সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে রাখানো রয়েছে। আর এইদিকে ঠিক তার উল্টো দিকে মার্কেট। সাগরের পথে আমরা একটু একটু করে হেঁটে চলেছি সমুদ্রের দিকে। আমাদের বাংলার শেষ প্রান্ত, তাই তো? বাংলার একেবারে শেষ প্রান্ত। এর আগে দার্জিলিং দাঁড়িয়েছে, আপনাদের দেখিয়েছি বাংলার শুরু, আর আজ এলাম গঙ্গাসাগর, বাংলার শেষ প্রান্ত। মানে মোটামুটি ধরুন বাংলার পুরো ইয়েটা, হ্যাঁ, পর্বত থেকে সাগর কভার হলো। সমুদ্র স্নান চলছে সর্বত্র। এই পৌষ সংক্রান্তির পূর্ণ লগ্নে সমুদ্র স্নান চলছে, সেটাই দেখতে আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আর নিশ্চয়ই একটু জলও ঠেকাবো। সমুদ্র স্নান চলছে এখন পুণ্যার্থীদের মধ্যে। সামনে মকর সংক্রান্তির মেলা 14-15 তারিখ, তখন মোটামুটি এইসব জায়গা আর কিছু থাকবে না, ভরে যাবে। মন্দিরটা তো ওইদিকে না, এখানে গঙ্গা, মা গঙ্গা আর সমুদ্রের পবিত্র মিলন ঘটেছে, তার জন্য এই জায়গাটার নাম গঙ্গাসাগর। তখন যতদূর চোখ যায় সমুদ্রের পূর্ণ স্নান চলছে। অ্যাকচুয়ালি আমরা তো আপনাদেরকে একটু দেখাতে এসেছি, ইনফরমেশন দিতে এসেছি, যার জন্য আমরা তো চান করতে আসিনি। পূর্ণ স্নান করার সৌভাগ্য হয়তো এখনো আমাদের হয়নি, হলো না এবারে। তো আশা করি সামনের বারে নিশ্চয়ই হবে। তো যারা করছেন তাদেরকে আমাদের প্রণাম, যারা করছেন এই পূর্ণ স্নান তাদেরকে আমাদের শতকোটি প্রণাম। पौषे मासे कृष्णे पक्षे कृष्णायाम चतुर्दशायाम पूर्वतिथौ পূর্বপুরুষদের নামে এখানে মন্ত্র পাঠ হচ্ছে। সব মিলিয়ে একটা পবিত্র একটা স্থান। দেখুন সব মিলিয়ে খুব ভালো লাগবে, একটা প্রবল পবিত্র স্থান। ভিড় একটু একটু করে বাড়ছে, আস্তে 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 ভিড় একটু একটু করে বাড়ছে। এবং 14-15 তারিখ রীতিমতো এইসব জায়গা ঠিক ঠিক করবে। 3 ধরনের জায়গা থাকবে না এখানে। আমরা যেখানে এত সহজে দাঁড়িয়ে আজকের ভিডিও করতে পারছি, ব্লগ করতে পারছি, 14-15 এই দুদিন এখানে মোটামুটি গঙ্গা স্নানের জন্য, পূর্ণ স্নানের জন্য জায়গাটা পুরো প্যাক থাকবে। এখানে আপনার জামা কাপড় চেঞ্জ করার জন্য জায়গা রয়েছে, আপনি স্নান করার পর এসে এখানে জামা কাপড় চেঞ্জ করতে পারেন। ওখানে দেখুন মাটি তুলে আপনার বাঁধের কাজ চলছে। এইভাবে কোনো রকম ভাবে আর কি সমুদ্রকে আটকানোর চেষ্টা হচ্ছে, কিন্তু এত সহজে কি সমুদ্রকে আটকানো যায়? এই বাঁধের জন্য, এই অস্থায়ী বাঁধগুলোর জন্য, এখানে যে অস্থায়ী বাঁধগুলো দেওয়া রয়েছে মাটি দিয়ে,
এই বাঁধের জন্য সমুদ্র মানে সমুদ্রকে আর আটকে রাখা যায়নি। এই ধরনের বাঁধকে ভাসিয়ে নিয়ে বিগত দিনে মানে অনেক অন্তত 3টে মন্দির এই সমুদ্রের গহ্বরে ঢুকে গেছে। এই আজকের যে আমরা মন্দিরটা দেখছি, আজকের কপিল মুনির যে মন্দির দেখছি, এটা সেই সময়কার মন্দির নয়। অ্যাকচুয়ালি মন্দিরটা বানানো হয়েছিল 430 খ্রিস্টাব্দে। 430 খ্রিস্টাব্দে মন্দির বানানো হয়েছিল। সেই মন্দির বাঁশ দিয়ে মাটি দিয়ে তৈরি হয়েছিল। কালের নিয়মে সেই মন্দির আজকের সমুদ্রের তলায়, এবং সেই ধরনের আরো 3টে মন্দির আজকের সমুদ্রের তলায় রয়েছে। এটা বলতে পারেন 4র্থতম মন্দির। এটা 1971 সালে এই মন্দিরটি স্থাপনা হয়েছিল। চলুন মন্দিরে যাবো, যখন গিয়ে ওই মন্দির সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবো, নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে এইটুকুনি বলতে পারি, সমুদ্রকে আমাদের আটকাতেই হবে। পশ্চিমবঙ্গ সরকারের কাছে বিনীত অনুরোধ, আমাদের এই বাংলার গর্ব গঙ্গা সাগরকে, এই হিন্দুদের পুণ্যার্থ এই পুণ্য তিথি পুণ্য স্থানকে আপনাদেরকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কাছে বিনীত অনুরোধ, দয়া করে এই গঙ্গার ভাঙনকে, এই সমুদ্রের ভাঙনকে আটকান এবং গঙ্গা সাগরকে রক্ষা করুন। বিনীত অনুরোধ। ডিসেম্বরের শেষ, জানুয়ারির শুরু, গরম দেখুন, রোদ্রের প্রখর তেজ। জ্যাকেট ছিল, জ্যাকেট আমার হাতে, গিন্নির গায়েও শাল ছিল, শালটা ব্যাগে চলে গেছে। যাকে আপনাকে যার জন্য এখানে আনলাম আপনাদের। এই সমুদ্র, এই এবার দেখুন মন্দির, ওই যে দেখা যাচ্ছে এখানে, এসো ওই মন্দির সামনে। মানে আস্তে আস্তে সমুদ্র এগোতে এগোতে মন্দিরের কত কাছে চলে এসছে। সেটাকে আটকানোর জন্য অস্থায়ী বাঁধ তৈরি হচ্ছে এখানে। মাটির সঙ্গে বেশ কিছু কেমিক্যাল দিয়ে অস্থায়ী একটা বাঁধের বন্দোবস্ত করা হয়েছে, কিন্তু আমার মনে হয় না এই অস্থায়ী বাঁধগুলো সমুদ্রকে কোনো রকম ভাবে আটকে রাখতে পারবে। তাই দীঘা বা পুরীতে যেরকম বোল্ডার দিয়ে বাঁধ তৈরি করা রয়েছে, সীমারেখা তৈরি করা রয়েছে সমুদ্রকে আটকানোর জন্য, ক্ষণিকের জন্য হয়তো আটকে রাখতে পারছে তারা, সেক্ষেত্রে এটা পাচ্ছে না। চলুন আগে যাই। কিছুদিন আগে ওই বাঁধটা দেওয়া হয়েছিল, ওই যে ওটা কিন্তু হ্যাঁ, হ্যাঁ, জলের তলায়। কিছুদিন আগে আমার গলাটা আসলে এমন অবস্থা, কিছু মনে করবেন না, আমি ওই জন্য কথাই বলতে পারছি না। দূরে দেখতে পাচ্ছেন যে বাঁধটা, এই যে দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু এখন সমুদ্র গহ্বরে। ওটা কিছুদিন আগে দেওয়ার চেষ্টা হয়েছিল, এখন কিছুদিনের মধ্যে মানে কয়েক মাসের মধ্যে ওটা সমুদ্র গহ্বরে চলে গেছে, যার জন্য রাখা যায়নি। সেই জন্য এই নতুন বাঁধটা আবার তৈরি করা হয়েছে, কিন্তু এতেও মনে হচ্ছে না কিছু কাজ হবে বলে। হ্যাঁ, এই নিয়ে নাকি 3টে মন্দির সমুদ্র গর্ভে তলিয়ে গেছে। এটা হচ্ছে আমাদের এখন যেটা আছে সেটা 4র্থতম মন্দির। মানে চিন্তা করুন কি পরিস্থিতি, কি ভাবে ভয়ঙ্কর ভাবে সমুদ্র এগিয়ে এগিয়ে আসছে। এরম ভাবে যদি সমুদ্র এগোতে থাকে, তাহলে মনে হয় আমার যা ধারণা 6 থেকে 7 বছরের মধ্যে এই পুরো এই মন্দিরটা অবধি গ্রাস করে নিতে পারেন। টোটো দাদা বলছিলেন না যে 5-6 বছরের মধ্যে এই মন্দিরেও গ্রাস করে নেবে সমুদ্র, যদি ঠিকঠাক এইভাবে এগোতে থাকে। তাই এক্ষুনি আমাদের রাজ্য সরকারের কাছে বিনীত অনুরোধ, একটা শক্তপোক্ত বাঁধের বন্দোবস্ত করা হোক। এই হলো কপিল মুনির মন্দির, যাকে ঘিরে এত বড় কর্মযজ্ঞ এই পৌষ সংক্রান্তিতে অনুষ্ঠিত হয়। কপিল মুনির এই মন্দির সম্পর্কে একটা গল্প আছে, কথিত আছে যে কপিল মুনি এখানে নিজের যজ্ঞ সাধনা করতেন, এখানে নিজে ধ্যানমগ্ন থাকতেন কপিল মুনি। সেই কপিল মুনির যখন এখানে একদিন ধ্যানে মগ্ন ছিলেন, সেই সময় সাগর রাজ তার 60,000 পুত্র কে পাঠিয়ে কপিল মুনির ধ্যানকে ভঙ্গ করেন এবং কপিল মুনিকে বিরক্ত করেন। সেক্ষেত্রে কপিল মুনি খুব রেগে গিয়ে সেই 60,000 পুত্রকে অভিশাপ দেন এবং ভস্মে পরিণত করে দেন। এবার সাগররাজ তো যথারীতি পিতৃর একটা ভগ্ন হৃদয় নিয়ে কপিল মুনির কাছে কাকুতি মিনতি করেন যে কেন করে দেওয়া হলো, তাদের উপায় কি, তাদের কি করে তাদের হবে, তারা পুণ্যাত্মা লাভ করবেন। সেই ক্ষেত্রে কপিল মুনি বলেন যে মা গঙ্গাকে যদি আনা যায় পৃথিবীর বুকে এবং সেই 60,000 পুত্রের এই ভস্মের ওপর দিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে
সেই 60,000 পুত্রের যে লাভ হবে, মোক্ষ লাভ হবে। তো সেই অনুযায়ী সাগর রাজের পরবর্তী বংশধর পরবর্তী বেশ কয়েক জন্ম রাজপুত্র ভগীরথ, বেশ কয়েক ভগীরথ করে মা গঙ্গাকে পৃথিবীতে আগমন করানোর অনুমতি পান। কিন্তু মা গঙ্গার অত প্রচন্ড বেগ তো পৃথিবী নিতে পারবে না, সেই জন্য শিব তখন মা গঙ্গাকে নিজের জটাতে ধারণ করেন এবং তার একটি ভাগ পৃথিবীতে পাঠান। সেই গঙ্গাকে ভগীরথ রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে আসেন এবং তখনই 60,000 পুত্রের মোক্ষ লাভ হয়। আর এই তারপরে গঙ্গা সাগরে এসে সমুদ্রের মধ্যে বিলীন হয়ে যায়। এই হলো এখানকার ইতিহাস। এই হলো ইতিহাস। আর আরেকটা কথা বলে রাখি আপনাদের, যে এই যে মন্দির দেখছেন আপনার কপিলমুনি, এখানে 3 জনের মূর্তি পূজিত হয়। এখানে এক তো নিশ্চয়ই কপিলমুনির পূজা করা হয়, আরাধনা করা হয়। মা গঙ্গার এখানে মূর্তি আছে, মা গঙ্গার আরাধনা করা হয়। আর রাজপুত্র ভগীরথ যিনি মা গঙ্গাকে এখানে এনেছিলেন, তার মূর্তি রয়েছে, তার আরাধনা করা হয়। এই 3 জনের মূর্তি রয়েছে। এছাড়াও এখানে শিব পার্বতী আছেন, হনুমানজি আছেন, ওনারা তো সর্বত্রই আছেন। চলুন আমরা এগিয়ে দর্শন করতে থাকি। মন্দিরের ভেতরের অংশ আপনাদের জন্য। কপিলমুনি স্বয়ং, মা গঙ্গা ও ভগীরথ। ভীষণ লাইন, ভীষণ ভিড় মন্দিরের ভেতরে। পবিত্র কপিলমুনি সরোবর, মা গঙ্গা মাঝখানে বিরাজমান, সুন্দর সরোবর একটা দেখুন। প্রচন্ড খিদে পেয়েছে, এই সকালে বেরিয়েছি, ট্রেনে 2 পিস পাউরুটি খেয়েছি, আর এখনো নেমে কিছু খাইনি, তাই একটুখানি মুড়ি খেয়ে নিলাম। এই যে ওই দিদির থেকে নিলাম এখানে, একদম মন্দিরের সামনেই দোকান, নিলাম 20 টাকার মুড়ি, বেশ অনেকটা দিয়েছেন উনি। এছাড়া আমার গিন্নি এখানে আবার ফুচকা উড়িয়ে দিয়েছে। তাহলে খেয়ে নিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। একটু আগে আপনাদেরকে যে গল্পটা বলছিলাম, এই হলেন সাগর রাজ, আর এই সেই মূর্তি, এই হলেন আমাদের দেবাদিদেব মহাদেব। এখানে ভগীরথ প্রার্থনা করছেন ওনার কাছে। আমাদের মুনি ঋষিরা রয়েছেন। মাথার ওপরে মা গঙ্গা, দেখুন মাথার ওপরে দেখা যাচ্ছে মা গঙ্গা। মহাদেব পৃথিবীতে গঙ্গা আসার সঙ্গে সঙ্গে একটা ধ্বংসের রূপ যাতে না নেয়, সেহেতু মহাদেব মাথাতে মা গঙ্গাকে ধারণ করেছিলেন এবং সেই মা গঙ্গাকে ধীরে ধীরে ভগীরথের মাধ্যমে পৃথিবীতে আনা হয় এবং গঙ্গা তারপরে এই সাগরে এসে মিলিত হয়, যার দরুন এর নাম গঙ্গাসাগর। আমি একটু আগে যে গল্পটা বললাম সেটা এখানে ছবিতে একদম বর্ণনা করা আছে। বলবো না, এবার আমরা ফিরে যাব। এই ফেরাটাও আপনাদের নিশ্চয়ই দেখাবো, কিভাবে আপনারা ফিরবেন, কিভাবে যাবেন। আমরা যে টোটোতে করে এসেছিলাম, এখানে টোটোগুলো সব লম্বা করে দাঁড়িয়ে রয়েছে দেখুন। আপনাকে যেখানে নামিয়ে দেবে সেখান থেকে এই টোটো আপনাকে মন্দিরে নিয়ে আসবে। আগে কচুবেড়িয়া ঘাট থেকে, ওখান থেকে ম্যাজিক গাড়ি বা অটোতে করে আপনারা আসবেন এখানকার কচুবেড়িয়া থেকে K1 বাস স্ট্যান্ড অব্দি আপনার আসবে ম্যাজিক গাড়ি বা অটো বা বাসও আছে, বাস সার্ভিসও আছে। ওখান থেকে আপনাকে টোটো করে আসতে হবে এই মন্দিরে।
এখানে টোটো সার্ভিস রয়েছে। টোটো সার্ভিস মন্দিরে আপনার শুধু মন্দির নয়, আপনাকে সাগরেও ঘুরিয়ে দেখিয়ে দেবে। এছাড়া আশেপাশে টুকটাক স্পটও দু একটা বললে ওরা ঘুরে দেখিয়ে দেয়। দাম খুব রিজনেবল, এসে একটু দরদাম করে নেবেন। চলুন এবার ফেরত যাই। আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম এলসিডি ঘাট। এখান থেকে আজকের আমাদের ক্রুজের শেষ অংশ শুরু হবে, মানে বাড়ি ফেরার পর্ব। তো যাই হোক, তো আপনাদেরকে জানিয়ে রাখলাম যে আপনারা যারা ক্রুজে আসবেন তারা অতি অবশ্যই এটা মনে রাখবেন যে আপনারা এলসিডি ঘাটে নামছেন, কচুবেড়িয়া ইয়েতে নয়, ফেরিতে নয়। হ্যাঁ, কচুবেড়িয়া ফেরি ঘাটে নয়, আপনারা এলসিডি ঘাটে নামবেন এবং এই এলসিডি ঘাট থেকেই উঠবেন। এটা কচুবেড়িয়ার একটু আগে। দেখুন, আমি দেখাতে পারছি কিনা জানি না, আমার ঠিক পেছন দিকে ওই দেখুন, ওখানে দেখা যাবে দূরে কচুবেড়িয়ার যে ফেরিঘাট রয়েছে, ওইটা হচ্ছে কচুবেড়িয়ার ফেরিঘাট। ওইখানে যাই হোক আসবেন না, আপনারা এলসিডি ফেরিঘাট সেইখানে আসবেন। যে কোনো কাউকে বললে আপনাদের দেখিয়ে দেবে। এছাড়া আপনারা যে ইয়েতে আসবেন, ক্রুজে আসবেন, সেখানকার নাম্বার নিয়ে নেবেন সেখানে কারুর, উনি গাইড করে দেবেন। আজকে তবে এই অবধি থাক, এরপরে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যদি আমার ভিডিওগুলো একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আর ভুল ত্রুটি নিশ্চয়ই আপনাদের কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ রইল। ধন্যবাদ, আজকের এই অবধি। আজকের এই গঙ্গাসাগরের, মা গঙ্গা আর সাগরের মিলনের পূর্ণ লগ্নে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আমার এই ব্লগটা শেষ হচ্ছে। আজকের মতো এই ব্লগটা শেষ হলো। সামনের বারে আবার নিশ্চয়ই অন্য কোনো জায়গা, অন্য কোনো ব্লগ নিয়ে নিশ্চয়ই আপনাদের সামনে আসবো। কিন্তু যদি আমার এই ব্লগটা আপনাদের কাছে ইনফরমেটিভ বা ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয় বা ভালো লেগে থাকে, সেক্ষেত্রে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের জন্য অনুরোধ রইল। দয়া করে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কিছু বলার থাকে সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।